5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের পর আকস্মিকভাবে ভারত বেকায়দায় পড়ে যায়। কোন নীতি অবলম্বন করবে, কি করবে? প্রথমত, শেখ হাসিনা এবং তার বোনকে আশ্রয় দেয়া। দ্বিতীয়ত, খুবই ঘনিষ্ঠ এই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের বিজেপি সরকারের অবস্থান বা কূটনৈতিক সম্পর্ক যে কি হবে, এটা নিয়ে একটা দোলাচলতার মধ্যে পড়ে যায়। এই পরিপ্রেক্ষিতে ভারত আন্তর্জাতিকভাবে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এর মধ্যে দুটো রাষ্ট্র, প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, আর অন্যটি হচ্ছে জাতিসংঘ। দুটি রাষ্ট্র এবং একটি সংস্থার কাছে তারা দ্বারস্থ হয়। প্রিয় বন্ধুরা, দ্বারস্থ হবার পর তিনটি জায়গা থেকেই একটি বার্তা পৌঁছে দেওয়া হয় নরেন্দ্র মোদীর কাছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে। সুতরাং এই বিষয়ে ভারতের বাড়তি উদ্বেগের কোনো প্রয়োজন নেই। একই ধরনের কথা বলা হয় যুক্তরাজ্যের পক্ষ থেকে, এবং জাতিসংঘ আগ বাড়িয়ে ভারতকে বার্তা দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করবার কাজ শুরু করে দিয়েছেন। আমরা মুখিয়ে আছি কখন এবং কবে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে পারবো। প্রিয় বন্ধুরা, ভারতীয় পক্ষগুলো থেকে এটা স্বীকার না করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি কিন্তু স্পষ্টভাবে বলেন যে ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কাজ শুরু করেছি। নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা আরো উন্নততর পর্যায়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়াদকালীন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর 8 আগস্ট 2024 তারিখে সন্ধ্যায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 থেকে 8 এই সময়ের মধ্যে একটা ট্রাম্প কার্ড ছাড়া হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বা দেশীয় চক্রগুলোর মাধ্যমে। সেই ট্রাম্প কার্ডটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা। তার প্রথম কার্ড চালা হয় সংখ্যালঘু নিপীড়ন। নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো আগ বাড়িয়ে অতিরঞ্জন করে নানা ধরনের প্রোপাগান্ডা চালাতে থাকে। এই প্রোপাগান্ডার উপর ভর করে ভারতের পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা প্রথমত যুক্তরাষ্ট্র, এরপর যুক্তরাজ্য এবং তারপরে জাতিসংঘের কাছে পৌঁছায়। সেখানে স্পষ্ট বলা হয় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন করা হচ্ছে, আর এই নিপীড়নের বিরুদ্ধে বা নিপীড়নকে বন্ধ করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করেনি। এইরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ একই ধরনের প্রতিক্রিয়া দেখায়। আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে এখানে দুজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার তারা খুব জোরালো ভূমিকা পালন করেন। তারা আলাদা আলাদা ভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লিখে বলেন যে বাংলাদেশের হিন্দুদের জীবন রক্ষা এবং তাদেরকে সহায়তার উদ্যোগ গ্রহণ করুন। এর বাইরে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বারবার যোগাযোগ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতোই শান্ত থেকে তাদেরকে আশ্বস্ত করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের খুবই ঘনিষ্ঠ ভাজন। তার নেতৃত্বের সরকারের সময়কালে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হবে এটা আমরা বিশ্বাস করি না। তিনি দৃশ্যমানভাবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং
এক পর্যায়ে বেদান্ত প্যাটেল একটা বিবৃতিও দেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত ও এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমরা স্বাগত জানাই। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘের প্রায় একই ধরনের মতামত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থাশীল থাকার কারণে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে অভিযোগ শানিত করা হয়েছিল সেই অভিযোগটি মুখ থুবড়ে পড়ে। উল্টো বেকায়দায় পড়ে যায় ভারতের বিজেপি সরকার। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের বিজেপি সরকার গত 15 বছর ধরেই একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল। তারা এই ন্যারেটিভের মধ্য দিয়ে এটাই বলতে চেয়েছে যে ভারতের একমাত্র ঘনিষ্ঠ হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া তারা বাংলাদেশে আর বিকল্প কাউকে দেখতে চায় না। মূল কারণ হিসেবে তাদের নিরাপত্তার বিষয়টিকে বারবার সামনে এনেছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি ওয়াশিংটন পোস্টের একটা গোপন প্রতিবেদন সামনে রাখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায়, মানে গত যে নির্বাচন হলো, জাতীয় সংসদ নির্বাচন, তার আগের ঘটনাগুলো তুলে ধরেছে ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। আপনারা জানেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নানামুখী তৎপরতা চালিয়েছিলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যেতে। নির্বাচনের আগে তিনি দফায় দফায় তৎপরতা চালিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও নানাবিধ চেষ্টা করেছে। আপনারা জানেন নিষেধাজ্ঞাও দিয়েছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। কিন্তু হঠাৎ করেই নির্বাচনের সপ্তাহখানেক আগে নিশ্চুপ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দফতর এবং খোদ স্টেট ডিপার্টমেন্ট। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল। ওয়াশিংটন পোস্টে সেই কারণগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। ওয়াশিংটন পোস্ট বলছে যে ভারত অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল যেন রাষ্ট্রটি শেখ হাসিনার উপর একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে কোনো ধরনের চাপ প্রয়োগ না করে এবং নতুন করে নিষেধাজ্ঞা না দেয়। মূলত এই বিষয়েই তথ্য তুলে ধরেছে ওয়াশিংটন পোস্ট। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন কূটনীতিকরা এবছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের এবং সমালোচকদের গ্রেফতার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করেছিলেন। বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয়। এরপর এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশ বিষয়ে গণতন্ত্রপন্থী মন্তব্য কমানোর দাবি জানান। ভারতীয় কর্মকর্তাদের যুক্তি ছিল বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দিলে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে আপনি এটাকে গণতন্ত্রের মানদণ্ডে বিচার করতে পারেন, কিন্তু আমাদের জন্য এটা অস্তিত্বের প্রশ্ন। আমরা আমেরিকার সঙ্গে বহুবার কথা বলেছি, এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কৌশলগত ঐক্যমত্যের অভাবে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, তার মানে স্পষ্ট হচ্ছে যে ভারত সবসময় জোর দিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক এবং শেখ হাসিনাকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে বারবার, আমি যদি আরেকটা খোলামেলা ভাবে বলি, যে আরেকটু স্পষ্ট করি, যে অনন্তকাল ধরেই প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চেয়েছিলেন শেখ হাসিনাকে। আসলে একটি রাষ্ট্র এ ধরনের কূটনৈতিক ব্যবস্থা জিয়ে রাখতে পারে না যৌক্তিক কারণেই।
কারণ রাষ্ট্রের সম্পর্ক হয় জনগণের সঙ্গে। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক তখনই হয়ে উঠবে যখন সকল কিছুই ন্যায্যতার ভিত্তিতে হবে। সেখানে ভারতের বিজেপি সরকার তাদের নীতি প্রণয়ন করেছিল যে তারা কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে সেটা তাদের নিরাপত্তার জন্য যৌক্তিক হবে। এই নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বা নিরাপত্তার তকমা দিয়ে তারা উপলব্ধি করার পরেও গণতন্ত্রহীনতাকে বা একটি গোজামেলের নির্বাচনকে বৈধতা দিয়েছিল। ওয়াশিংটন পোস্টে স্পষ্টভাবে এই তথ্যগুলো উঠে এসেছে। আমি আরেকটি তথ্য আপনাদের সামনে হাজির করতে চাই। সৌম্য বন্দ্যোপাধ্যায়, তিনি নয়াদিল্লিতে থাকেন, বিখ্যাত সাংবাদিক। গত 8 আগস্ট 2024 তারিখে প্রথম আলোতে একটি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধের শিরোনাম হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কি ভাবছে ভারত সরকার। সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ভারত মনে করে নতুন রাজনৈতিক পরিসরে জামাতের উত্থান প্রগতিশীল, উন্নত মনা গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষেও চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম যারা এই বিপ্লবের প্রধান কান্ডারি এবং অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি কিভাবে দেখছে এবং আগামী দিনে দেখবে, ভারত তা সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখছে। সাউথ ব্লক মনে করে, সাউথ ব্লক মানে ভারতের বিজেপি সরকারের ডিপ স্টেট, আগামী দিনে দুই দেশের সম্পর্ক অনেকটা নির্ধারণ করবে এই বিষয়ে। সেই কারণে মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার নজর রাখছে অধ্যাপক ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে কারা এসেছেন তাদের উপর। অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা ভারতকে আশ্বস্ত করেছে। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আমি থামতে চাই। 8 আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করার পরেও একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে ছিল ভারত এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কারণেই উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ সহ অনেক দেশকে ফোন করেছিল যারা তাদের বন্ধু রাষ্ট্র, যেমন অস্ট্রেলিয়া, জাপান, কানাডা। যদিও কানাডার সঙ্গে বন্ধুত্বের ঘাটতি পড়েছে, এখন শীতল সম্পর্ক। আরো বেশ কটি রাষ্ট্রের সঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তর অব্যাহতভাবে বাংলাদেশ ইস্যুতে যোগাযোগ রেখেছে। প্রত্যেক জায়গা থেকেই কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে পজিটিভ ধারণা দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, ভারতের বিজেপি সরকারের যে ন্যারেটিভ যে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে কেউ বাংলাদেশের ক্ষমতায় আসীন হলে এই দেশটি আফগানিস্তানের মতো হয়ে যাবে, মানে এখানে জঙ্গিবাদের উত্থান ঘটবে ইসলাম পন্থার নামে। আমরা আফগানিস্তানে যেমনটি দেখি যে সেখানে তালেবান অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা বিপ্লব করে ক্ষমতা দখল করেছে। ভারত এবং ভারতের বিজেপি সরকার সবসময়ই এটা দাঁড় করিয়েছে এই মতামতটি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে যারাই ক্ষমতা আসবে সেই ক্ষমতা বলয়টি কুক্ষিগত থাকবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে, যার ফলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি ভারতের নিরাপত্তাও বিঘ্নিত হবে। সরাসরি বললে যে বাংলাদেশে উগ্রবাদী ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে তখন, ফলে নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, বোরকা ছাড়া পথে বের হওয়া যাবে না, নারীরা স্বাধীনতা ভোগ করতে পারবে না, তারা কর্মসংস্থান পাবে না, পাশাপাশি সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলতে বাধ্য করবে হাসিনা পরবর্তী অন্য যে কোনো সরকার। এ কারণটি দেখিয়ে ভারতের বিজেপি সবসময় মনে করত যে যেনতেন ভাবে নির্বাচন করে হলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এই যে ন্যারেটিভ, এই যে ভারতের বিজেপি সরকারের নীতি, মূলত এটিতেই বিক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের মানুষ। ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো ধরনের বিরোধ নেই। স্পষ্টভাবে বললে বলা যায় বিরোধ হচ্ছে ভারতের বিজেপি সরকারের নীতির সঙ্গে বাংলাদেশের